নমস্কার, যারা এই প্রোগ্রামটা দেখছেন আমার গুরুজনদেরকে নমস্কার এবং প্রণাম, এবং যারা ছোটরা এই প্রোগ্রামটা দেখছেন তাদেরকে আমার ভালোবাসা রইল, এবং যারা প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন না এখন তাদেরকেও আমার প্রণাম এবং ভালোবাসা রইল। অনুষ্ঠানটা সবাই দেখবেন, এবং আমি যেটা বলি আমার অনুষ্ঠান দেখতে বলি, আমার কাছে আসবেন কিনা আমাকে ফোন করবেন কিনা আপনাদের সিদ্ধান্ত। আমি বলি আমার অনুষ্ঠানটা দেখতে, এবং আমার অনুষ্ঠানটা দেখলে জ্যোতিষ শাস্ত্রটা কি, জ্যোতিষ বিষয়টা কি জানতে পারবেন, জ্যোতিষটা কি জিনিস এবং জ্যোতিষীরা বা কি করে, জ্যোতিষ শাস্ত্রটা কি। দেখুন, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোনমিটা কি? গ্রহ নক্ষত্রটা কি পজিশনে আছে, কবে কোন তিথি হবে, আজকে শুক্লপক্ষের নবমী, কালকে কৃষ্ণপক্ষের অমাবস্যা, প্রত্যেকটা তিথি গণনা করা, কখন জোয়ার ভাটা হবে, কোন গ্রহ থেকে কত ডিগ্রি দূরত্বে আছে, এগুলো গণনা করা হচ্ছে। গ্রহ নক্ষত্রের পজিশনগুলি নির্ণয় করা হচ্ছে অ্যাস্ট্রোনমি। আর অ্যাস্ট্রোফিজিক্স কি? যে প্রত্যেকটি গ্রহের মধ্যে কি আছে, মঙ্গল গ্রহে মাটি আছে কিনা গবেষণা চলছে, চন্দ্রগ্রহে জল আছে কিনা গবেষণা চলছে, চন্দ্রগ্রহে প্রাণের প্রভাব আছে কিনা গবেষণা চলছে। এই প্রত্যেকটি গ্রহকে নিয়ে যে গবেষণাগুলি সেগুলো হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। আর অ্যাস্ট্রোলজি কি? গ্রহদের প্রভাবগুলি, এই গ্রহ নক্ষত্রের প্রভাবের ফলে পৃথিবীতে জীবজগতে যে প্রভাব তৈরি হচ্ছে, যে আলোড়ন সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। দেখবেন যারা ক্রনিক ডিজিজে ভোগে, বাত, আর্থ্রাইটিসের ব্যথা, পায়ে ব্যথা, দেখবেন অমাবস্যা পূর্ণিমাতে তাদের পায়ের ব্যথা, গেটে ব্যথা বেড়ে যায়। দেখুন, আমরা জানি যে চন্দ্র সূর্যের আকর্ষণ বিকর্ষণের ফলে জোয়ার ভাটা হয়। চন্দ্র একটি গ্রহ এবং সূর্য একটি নক্ষত্র। চন্দ্র সূর্যের আকর্ষণ বিকর্ষণের ফলে জোয়ার ভাটা হয়। সে জোয়ার ভাটার আমরা লক্ষ্য করি কোথায়? যেখানে বড় জলাশয় আছে, নদী যেখানে বড় জলাশয় আছে আমরা দেখি জোয়ার ভাটা হচ্ছে, খাল। কিন্তু জল তো আমাদের শরীরেও আছে, জল প্রত্যেকটি প্রাণীর, প্রত্যেকটি জীবের, এই মানুষের শরীরেও আছে। তাহলে যখন জোয়ার ভাটার এফেক্টটা আমরা বড় জলাশয়ের মধ্যে দেখতে পাচ্ছি, তাহলে সেটা আমাদের মধ্যে হচ্ছে। জলের মধ্যে যদি পড়ে থাকে তাহলে সে বেশি জলও পড়বে সেই প্রভাব, অল্প জলও পড়বে সেই প্রভাব। সুতরাং চন্দ্র এবং সূর্যের প্রভাবে এই যে আমাদের যেখানে যেখানে জল রয়েছে, অর্থাৎ নদী বা এখানে যে জোয়ার ভাটা হচ্ছে, আমাদের শরীরেও কিন্তু জোয়ার ভাটা হচ্ছে। এবং যদি কোনো মানুষকে অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা সূর্যের আলোর সামনে কড়া রোদে রেখে দেওয়া হয়, সে কিন্তু মাথা ঘুরিয়ে পড়ে যাবে। তার মানে তার সে রোদের আলো সে আর নিতে পারছে না, এফেক্টটা এলো। তা এই যে প্রভাব, এই যে গ্রহ নক্ষত্রের প্রভাবগুলো যে আসছে, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম প্রভাব, দেখুন আমরা তো অনেক কিছু খালি চোখে দেখতে পাই না। আমরা কি বাতাস দেখতে পাই? আমরা কি আলো দেখতে পাই? সুতরাং এই যে গ্রহ নক্ষত্রটা আমাদের থেকে কত দূরে রয়েছে, এদের প্রভাবগুলো কিন্তু আমরা দেখতে পাই না, আমরা অনুভব করতে পারি। কিসের দ্বারা? এই জ্যোতিষ শাস্ত্রের দ্বারা। কেন অনুভব করি? যখন আমরা সমস্যার মধ্যে পড়ি। একটা ছেলে চাকরির চেষ্টা করছে, ব্যবসার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। অর্থ ইনকামের চেষ্টা করছে, কিন্তু সে পাচ্ছে না। একটি মেয়ের বিয়ের চেষ্টা করছেন, বিয়ে দিতে পাচ্ছেন না, ভালো পাত্র পাচ্ছেন না, বাড়িঘর করতে পাচ্ছেন না, মামলা মোকদ্দমা হচ্ছে। আমি সমস্যার মধ্যে পড়তে চাইছি না, কিন্তু সমস্যা আমার দিকে তেড়ে তেড়ে আসছে। কেউ তো সমস্যা চায় না। তাহলে কেন সমস্যাগুলো আসছে, কিসের জন্য আসছে, মানুষ কেন এগিয়ে যেতে পারছে না, এই ব্যাপারগুলি তৎকালীন যুগে, আজ থেকে 4-5 হাজার বছর আগে ঋষিমুনিরা বুঝতে পেরেছিলেন যে কেন হচ্ছে, মানুষ কেন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না। এটা জানতে গিয়েই, এই কেনর প্রশ্ন থেকেই তারা বুঝতে পারলেন যে গ্রহ নক্ষত্রের প্রভাবের জন্যই অবস্থাগুলো হচ্ছে। রবি প্রত্যেকটি রাশিতে 30 দিন করে থাকে, চন্দ্র প্রত্যেকটি রাশিতে 2.5 দিন করে থাকে, মঙ্গল প্রত্যেকটি রাশিতে 45 দিন করে থাকে, বুধ প্রত্যেকটা রাশিতে 18 দিন করে থাকে, বৃহস্পতি প্রত্যেকটা রাশিতে 1 বছর করে থাকে, শুক্র প্রত্যেকটি রাশিতে 28 দিন করে থাকে, শনি প্রত্যেকটা রাশিতে 2.5 বছর করে থাকে, রাহু এবং কেতু প্রত্যেকটি রাশিতে 1.5 বছর করে থাকে। এবং এই যে রাশিগুলির মধ্যে আবার 3টে করে নক্ষত্র আছে,
অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত। তাহলে প্রত্যেকটি রাশি যখন তারা গ্রহগুলো পাস করছে, এই 3টি নক্ষত্রের মধ্যে দিয়ে পাস করছে। আমরা জানি গ্রহদের কোনো আলো নেই, গ্রহরা নক্ষত্র থেকে আলো নিয়ে সেটাকে রিফ্লেকশন করে। সুতরাং এই যে গ্রহ নক্ষত্রের প্রভাব, এই যে গ্রহ নক্ষত্রের অবস্থা, দেখুন কত সুন্দর জ্যোতিষশাস্ত্র, কত সুন্দর এই অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স এবং অ্যাস্ট্রোলজি, কত সুন্দর এই জ্যোতিষশাস্ত্রের প্রভাব। এই যে গ্রহ নক্ষত্ররা যে চেঞ্জ করছে, গ্রহরা রাশি চেঞ্জ করছে, গ্রহরা নক্ষত্র চেঞ্জ করছে, এই যে চেঞ্জগুলো করছে আর মানুষের জীবনেও পরিবর্তন আসছে। দশা অন্তর্দশা, একের পর একটা দশা অন্তর্দশা চেঞ্জ হচ্ছে, মানুষের জীবনেও পরিবর্তন আসছে। কত সুন্দর এই ব্যাপারগুলি, সমস্যাগুলি যে আজকে আমরা পড়বো, এই ঋষি মুনিরা কিন্তু আগে থেকেই বলে গেছেন। এখন আমরা বলছি সায়েন্টিস্ট, তখন বলা হতো ঋষি মুনি। সুতরাং আমি বলি আমার অনুষ্ঠানটা দেখার জন্য, এবং আমি আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের কিছু ভাব নিয়ে। দেখুন, জ্যোতিষ হচ্ছে ভাবের খেলা। ভাবচক্র, ভাবপতি, রাশিচক্র, রাশি অধিপতি এবং 27টি নক্ষত্র, 9টি গ্রহ নিয়ে হচ্ছে জ্যোতিষ। যেটা আমি আজকে আলোচনা করব, অসুস্থতা। দেখুন, আমাদের প্রত্যেকটি মানুষই, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো শারীরিক অসুস্থতা আমরা ভুগতেই থাকি। একের পর এক অসুস্থতা চলছে। কোন ভাব থেকে, কোন ভাবপতি থেকে, কোন গ্রহ থেকে কি কি ধরনের রোগ বিচার করা হয়, সেটা আমি আজকে আলোচনা করব। দেখুন, এখানে কতগুলো গ্রহর নাম আছে: রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। দেখুন, এক একটি গ্রহ থেকে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে অনেক কিছু বিচার করা যায়। রোগ জ্যোতিষে এক একটি গ্রহ কারকতার মধ্যে অনেক আছে, কিন্তু এখানে অল্প সময়, তাই এখানে শুধু মেন যে জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। রবি থেকে চক্ষু এবং মাথা, চোখের কোনো অসুস্থতা, মাথার কোনো অসুস্থতা রবি থেকে। চন্দ্র থেকে বাত, আর্থারাইটিস, সর্দি কাশি, জলজ রোগ, জলে ফাড়া, মায়ের অসুস্থতা, মায়ের শরীর কেমন যাবে চন্দ্র থেকে। আর রবি থেকে পিতার শরীর কেমন যাবে, পিতা অসুস্থতা। মঙ্গল থেকে ভাই ভগ্নির শরীর কেমন যাবে। এবং মঙ্গল থেকে রক্ত, ব্লাড প্রেশার, মঙ্গল থেকে বিচার করতে হয়। বুধ থেকে জিহ্বা, বাক্য, বুধ থেকে গলা এবং বাক্যজনিত কোনো রোগ, কথা বলায় কোনো রোগ, জিহ্বার কোনো রোগ, বুধ থেকে নার্ভের রোগ, বুধ থেকে। বৃহস্পতি থেকে গুরু, আমার গুরুর কোনো রোগ হবে কিনা, আমার শিক্ষকের কোনো রোগ হবে কিনা। বৃহস্পতি থেকে আমার লিভার, যকৃৎ, পাকস্থলী বিচার করতে হয়। শুক্র থেকে কি বিচার করতে হয়? শুক্র থেকে কোনো গাইনোলজিক্যাল কোনো সমস্যা আছে কিনা, শুক্র থেকে কোনো নার্ভের সমস্যা, চক্ষু, এবং শুক্র থেকে আমার স্বামী বা স্ত্রীর কোনো রোগ হবে কিনা বিচার করতে হয়। শনি থেকে পা, হাড়, নার্ভের রোগ বিচার করতে হয়, নার্ভ, এবং যে কোনো ক্রনিক ডিজিজ, যে কোনো দীর্ঘস্থায়ী ব্যাধি, বাত, আর্থারাইটিস, নার্ভের রোগ, পায়ে ব্যথা, হাড়ে যন্ত্রণা, এগুলো শনি থেকে বিচার করতে হয়। রাহু থেকে লিভার, মস্তিষ্ক। কেতু থেকে কোনো গুপ্ত রোগ, অর্শ, এই ধরনের কোনো রোগ, অন্ধত্ব, পঙ্গু, অ্যাক্সিডেন্ট, এগুলো কেতু থেকে বিচার করতে হয়। রোগের ক্ষেত্রে কোন ভাব, এটা একটা রাশিচক্র। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, 12টা রাশি এখানে আছে। যে কোনো লগ্ন মানে সবসময় লগ্ন মানে আপনি নিজে, যে কোনো লগ্নের ষষ্ঠ ভাব হচ্ছে রোগ কারক গ্রহ। ষষ্ঠ ভাব বা ভাবপতি হচ্ছে রোগ দেয়, রোগ তৈরি করে। তাহলে এটা কর্কট লগ্নের ষষ্ঠ ভাব বা ভাবপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে যার কর্কট লগ্ন হবে, তার বৃহস্পতির কারকতা অনুযায়ী রোগগুলো হবে কি কি রোগ? লিভার, যকৃৎ, একটুতে পরিশ্রম করলে শরীরে ঘাম, এবং তার গুরু, যার কর্কট লগ্ন হবে, যদি ষষ্ঠ স্থানের অধিপতি বৃহস্পতি হয়, গুরু স্থানীয় ব্যক্তি সবসময় একটা না একটা রোগে সে সবসময় ভুগবে, অর্থাৎ গুরুর শরীর স্বাস্থ্য নিয়ে সে চিন্তার মধ্যে থাকবে। যদি কারো মেষ লগ্ন হয়, মেষ লগ্নের ষষ্ঠপতি হচ্ছে বুধ কি ধরনের রোগ দেয়? বাক্য, জিহ্বা, নার্ভের রোগ। যদি কারো মকর লগ্ন হয়, মকর লগ্নের ষষ্ঠপতিও কিন্তু বুধ। যদি কারো তুলা লগ্ন হয়, তুলা লগ্ন ষষ্ঠপতি, প্রত্যেকটি দেখতে হবে যার যে লগ্ন আছে, লগ্নের যে ষষ্ঠ ভাবপতি কারক গ্রহ হবে, সেই ষষ্ঠ ভাবপতি গ্রহের কারকতা অনুযায়ী তার রোগ কিন্তু হবে।
এই যে রাশিচক্র, রাশিচক্রে যদি কাউকে আমি মেষ লগ্ন ধরি, প্রত্যেকটি লগ্ন প্রত্যেকটি ভাব থেকে, এই যে লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, নবম, দশম, একাদশ, দ্বাদশ, প্রত্যেকটি ভাব বা ভাবপতি থেকে কিন্তু এক একটি বিষয় বিচার করা হয়। লগ্নভাব থেকে মাথা, লগ্নভাব থেকে মাথার চুল, আপনার শরীর, আপনার আকৃতি, আপনার গঠন কেমন হবে, আপনার কোনো মুখে কোনো তিল চিহ্ন আছে কিনা, আপনার মস্তিষ্ক কেমন কাজ করবে লগ্নভাব থেকে। লগ্নের দ্বিতীয় ভাব থেকে আপনার চক্ষু, আপনার নাক বা কানের কোনো রোগ, আপনার মুখের কোনো রোগ, আপনার এগুলো লগ্নের দ্বিতীয় ভাব বা দ্বিতীয় ভাবপতি গ্রহ থেকে। লগ্নের তৃতীয় ভাবপতি গ্রহ থেকে, লগ্নের তৃতীয় স্থান থেকে যদি মেষ লগ্ন হয়, লগ্নের তৃতীয় স্থান থেকে আপনার গলা, আপনার গলার কোনো রোগ হয়েছে কিনা, আপনার কাঁধের কোনো রোগ হয়েছে কিনা। লগ্নের চতুর্থ ভাব থেকে আপনার বুক, আপনার হৃৎপিণ্ড, আপনার হার্ট, আপনার হৃদয়, আপনার হার্টের কোনো প্রবলেম আছে কিনা। লগ্নের পঞ্চম ভাব থেকে আপনার লিভার, আপনার পাকস্থলী। লগ্নের ষষ্ঠ ভাব থেকে আপনার কোমর। লগ্নের সপ্তম ভাব থেকে আপনার কোমরে অর্থাৎ পায়ের অংশ, আপনার থাই। লগ্নের অষ্টম ভাব থেকে আপনার গুহ্যস্থান। লগ্নের নবম স্থান থেকে আপনার পা, হাঁটু। লগ্নের দশম ভাব থেকে আপনার দক্ষিণ পা এবং আপনার বাম পা। লগ্নের একাদশ ভাব থেকে আপনার পায়ের আঙ্গুল। লগ্নের দ্বাদশ ভাব থেকে পায়ের পাতা। দেখুন প্রত্যেকটি ভাব থেকে, প্রত্যেকটি ভাব এবং ভাবের অধিপতি থেকে কিন্তু প্রত্যেকটি দেহ, এটা একটা দেহ নির্ণয় করতে হবে। লগ্ন মাথা থেকে শুরু করে লগ্নের দ্বাদশ ভাব পর্যন্ত আপনার পায়ের পাতা। দেখবে যে ভাবে যদি লগ্নে কোনো শনি থাকে, কেতু থাকে, লগ্নপতি যদি ষষ্ঠপতির সাথে কোনো কানেকশন করে, লগ্নপতি যদি ষষ্ঠপতির সাথে কোনো কানেকশন করে, তাহলে আপনার লগ্ন সংক্রান্ত রোগ হবে। দ্বিতীয়পতি যদি দ্বিতীয় স্থানে যদি কেতু থাকে, শনি থাকে এবং ষষ্ঠ হচ্ছে রোগ দেয়, যে কোনো লগ্নে ষষ্ঠপতি দ্বিতীয়ভাবে থাকে, তাহলে তার কোনো মুখের রোগ হতে পারে, মুখের রোগ, বাক্যের রোগ। এবং দেখতে হবে, দেখুন কত সুন্দর এই সূত্র, কত সুন্দর এই সূত্র। একটা ভাবচক্র থেকে, লগ্নকে প্রথম ঘর ধরে একটা ভাবচক্র থেকে বিচার করতে হয় কোন ভাব থেকে কি ধরনের শরীর খারাপ হতে পারে। যদি সেই ভাবগুলো, লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, যদি ওই ভাবগুলোতে লগ্নের ষষ্ঠপতি অবস্থান করে, যে কোনো লগ্নের ষষ্ঠ ভাবপতি গ্রহ হচ্ছে অশুভ, যদি লগ্নের ষষ্ঠপতি সেই ভাবে অবস্থান করে, তাহলে কিন্তু তার সেই ভাব সংক্রান্ত রোগ আসবে। এবং দেখতে হবে লগ্নের ষষ্ঠে যে কোনো লগ্নের যদি ষষ্ঠ স্থানে রবি থাকে, চোখের রোগ আসবে। লগ্নের ষষ্ঠ স্থানে চন্দ্র থাকলে যে কোনো রকমের জলজ রোগ, বাতের রোগ, সর্দি কাশি। লগ্নের ষষ্ঠ স্থানে মঙ্গল থাকলে ব্লাড প্রেশারের রোগ, মাথার অসুবিধা। লগ্নের ষষ্ঠ স্থানে বুক থাকলে মুখের রোগ, জিহ্বার রোগ, বাক্যের রোগ। লগ্নের ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকলে লিভারের রোগ, পাকস্থলীর রোগ। লগ্নের এগুলো দেখতে হবে, লগ্নের ষষ্ঠভাবে যে গ্রহ থাকবে সেই গ্রহের কারকতা অনুযায়ী কিন্তু তার রোগ হবে। বা যদি কোনো গ্রহ নাও থাকে, লগ্নের ষষ্ঠভাবে যদি কোনো লগ্নের ষষ্ঠ ভাবপতি যে গ্রহ সে হবে, সেই গ্রহের কারকতা অনুযায়ী কিন্তু তার রোগ হবে। কখন আপনার সেই রোগগুলো হবে, কখন রোগগুলো হবে? যখন লগ্নের ষষ্ঠ স্থানে যে গ্রহ থাকবে সেই গ্রহের দশা অন্তর্দশা চলবে, তখন কিন্তু আপনার সেই ধরনের রোগগুলো হবে। এবং লগ্নের ষষ্ঠ ভাবপতির দশা অন্তর্দশা চললে আপনার কিন্তু সেই রোগগুলো হবে। এবং দেখুন হাত দেখো, সুন্দর করে হাত দেখো বলা যায় যে আপনার হাতে কি ধরনের রোগ হবে। হাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে আসল পরিচয়। আপনার এই বৃদ্ধাঙ্গুষ্ঠী বুঝিয়ে দেবে যে আপনি কতটা বলবান, আপনি কতটা সবল, আপনি কতটা শক্তিশালী। যদি কারো দেখবেন এই বৃদ্ধাঙ্গুষ্ঠকে চাপ দিলে একদম নমনীয় হয়ে যাচ্ছে, ভাববেন তার রোগ ভোগের ক্ষমতা কম। আবার যদি দেখেন কারো বৃদ্ধাঙ্গুষ্ঠ চাপলেও অনেকটা বেঁকছে না, অর্থাৎ নমনীয় নয়, অনমনীয়, ভাববেন যে সে রোগ সহ্য করতে পারবে। অনেকে আছে যে একটুতেই ঘাবড়ে যায়, একটুতে অসুস্থ হয়ে পড়ে, দেখবেন বুড়ো আঙ্গুলটা চাপ দিলে একদম নিচের দিকে নেমে আসবে। আবার দেখবেন অনেকের বুড়ো আঙ্গুল চাপ দিলে একদম বেঁকছে না, তারা দেখবেন তার রোগ ক্ষমতা সহ্য করার মতন অবস্থায় সে আছে। যেটা আমি আজকে বলবো গ্রহণযোগ নিয়ে, গ্রহণযোগ, জ্যোতিষশাস্ত্রে কতগুলো অশুভ যোগ আছে, গ্রহণযোগ নিয়ে আমি আজকে বলবো। গ্রহণযোগ কখন হয়? দেখুন এটা একটা রাশিচক্র, গ্রহণযোগ কখন হয়? ধরুন কারো জন্মছকে চন্দ্র এবং রাহু একসাথে আছে, চন্দ্র রাহু
বা চন্দ্র কেতু যদি একসঙ্গে থাকে তখন তাকে গ্রহণ যোগ বলে। গ্রহণ চন্দ্র রাহু যদি একসঙ্গে থাকে গ্রহণ যোগ হয়, বা চন্দ্র কেতু যদি একসঙ্গে থাকলে গ্রহণ যোগ হয়। এটা যে কোনো রাশিচক্রে থাকতে পারে। তা গ্রহণ যোগ থাকলে কি হয়, চন্দ্রের কারকতা কি, চন্দ্র হচ্ছে মন, চন্দ্র মানসিকতা, চন্দ্র হচ্ছে মা, চন্দ্র হচ্ছে তার হৃদয়, চন্দ্র হচ্ছে তার চঞ্চল মস্তিষ্ক, চন্দ্র থেকে আবেগ, চন্দ্র থেকে সহানুভূতি, চন্দ্র থেকে তার মানসিক দৃঢ়তা, চন্দ্র থেকে তার মন, কোমল মন, হৃদয়, সে ভ্রমণ প্রিয় কিনা, অর্থাৎ তার সেন্টিমেন্ট, এগুলো চন্দ্র থেকে বিচার করতে হয়। চন্দ্র মানে হচ্ছে রাশিচক্রে চন্দ্র যেখানে থাকবে সেটা তো জন্ম রাশি হবে। এই যে 12টা রাশি আছে, আপনার যে জন্মের সময় চন্দ্র যে রাশিতে থাকবে সেই রাশিটা আপনার জন্ম রাশি হবে। যদি চন্দ্রের সাথে কেতু বা রাহু যুক্ত অবস্থায় থাকে তখন কিন্তু চন্দ্র নেগেটিভ হয়ে গেল। চন্দ্রের যে শুভ ফলটা সেই শুভ ফলটা কিন্তু আপনারা পাবেন না, যেহেতু চন্দ্রের সাথে একটা অশুভ গ্রহ রাহু বা কেতু একত্রে আছে। তাহলে কি হবে, মায়ের দিক থেকে সাবধান, মা বা মাতৃতুল্য কারো কাছ থেকে মনে কষ্ট পাবেন। চন্দ্র মানে জলজ স্থান, অর্থাৎ যে কোনো জলজ বিষয় নিয়ে আপনি মুশকিলের মধ্যে পড়বেন। জলজ কোনো রোগ হতে পারে, হাঁপানি, টান, এই ধরনের কোনো অসুবিধা আসতে পারে, দুশ্চিন্তাগ্রস্ত রোগ, মানসিক রোগ হতে পারে। চন্দ্র মনের কারক গ্রহ। চন্দ্র যদি ডিসব্যালেন্স হয়ে পড়ে, চন্দ্র যদি কেতু বা রাহুর সঙ্গে যুক্ত থাকে, মানসিক রোগ হতে পারে, মানসিক দুশ্চিন্তা হতে পারে, রাত্রেবেলা ভালো করে ঘুমাতে পারবেন না, জলে ফাড়া থাকতে পারে এবং আপনার মানসিক জোরটা হারিয়ে ফেলবেন। তাই আমরা বলি চন্দ্র রাহুকে গ্রহণ যোগ। এই যোগটা থাকলে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় না, কিন্তু এই যোগটা থাকলেই যে কিছু হবে না তা নয়। দেখুন, এই জন্মছকে অনেক শুভ যোগও থাকে, অনেক অশুভ যোগও থাকে। যেগুলো শুভ হলো, যে যোগগুলি শুভ সেগুলো তো শুভই, যে যোগগুলি শুভ সেগুলো শুভই, কিন্তু কতগুলো অশুভ যোগ থাকে। এই অশুভ যোগগুলো প্রতিকার করতে হয়। অশুভ যোগগুলো প্রতিকারের কথা শাস্ত্রে বলা আছে, কিন্তু প্রতিকার মানে কতগুলো পাথর নয়, প্রতিকার মানে কতগুলো কবচ নয়, প্রতিকার মানে কতগুলো যন্ত্রম নয়, প্রতিকার মানে কতগুলো যজ্ঞ নয়। এখন তো দেখবেন টিভি খুললেই যে আমার সঙ্গে শ্মশানে চলুন আমি যজ্ঞ করাবো, অমুক অমাবস্যা আছে যজ্ঞ করাবো, অমুক পূর্ণিমা যজ্ঞ করাবো। না, কিছু কিছু কাজ যজ্ঞের মাধ্যমে করার কথা বলা আছে, কিন্তু সব অমাবস্যাতে সব কিছু হয় না। প্রত্যেকটি কাজ, কিছু কিছু কাজ কিছু কিছু নক্ষত্রে, কিছু কিছু তিথিতে করতে হয়, শাস্ত্রে বলা আছে। কিন্তু এখন দেখবেন সমস্ত এই যে বকুল অমাবস্যা, মৌনী অমাবস্যা, অমাবস্যাতে অনেক কাজ হয় না, করতে নেই, পূর্ণিমাতে অনেক কাজ হয় না, করতে নেই, কিন্তু এখন সব অমাবস্যাতে সবকিছু সবাই করছে। প্রত্যেকটি তিথি ধরে আপনার যে তিথিতে জন্ম সেই তিথিটা হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে উত্তম তিথি। দেখতে হবে যে আপনার কোন তিথিতে জন্ম, সেই তিথিটাতে কিন্তু উত্তম কাজ আপনি করবেন। এবং প্রতিকার মানে কতগুলো বৈদিক ক্রিয়া, যে ক্রিয়াগুলি আপনারা করবেন। আমরা প্রতিকার মানে কি বুঝি, জ্যোতিষীকে কিছু টাকা দেব, সে একটা পাথর, একটা কবচ বানিয়ে এনে আমাকে দেবে। না, জ্যোতিষী বানাবে কেন? সমস্যাটাকে আপনার না সমস্যা জ্যোতিষীর? সমস্যাটা কি আপনার না সমস্যাটা জ্যোতিষীর? সমস্যাটা তো আপনার, বানাবেন তো আপনারা, কাজ করবেন তো আপনারা, প্রতিকার করবেন তো আপনারা, আপনার সমস্যার সমাধান করবেন আপনারাই। আপনার সমস্যার সমাধান কোনো জ্যোতিষী করবে না। জ্যোতিষী বলে দেবে আপনার ভাগ্যে কি আছে, এই দিকে আপনি যান, এটা করলে ভালো হবে, এই গ্রহ নক্ষত্রের পজিশন, জ্যোতিষী একটা পথ দেখিয়ে দেবে, কিন্তু প্রতিকারটা করবেন কিন্তু আপনারা। হ্যাঁ, জ্যোতিষী বলে দেবে কোন উপায়ে করতে হয়, কোন দ্রব্যের দ্বারা করতে হয়, কিভাবে করতে হয়, কতগুলো বৈদিক ক্রিয়া। প্রতিকার মানে কতগুলো পাথর কবচ পড়া নয়, প্রতিকার, কারটা মানে আপনাদের প্রতিকার। আপনারা কতগুলো বৈদিক ক্রিয়া করবেন, সেগুলো কতগুলো দুষ্প্রাপ্য দ্রব্য আছে, কতগুলো বৈদিক কিছু কিছু দ্রব্য আছে, সেই দ্রব্যগুলো দিয়ে আপনারা করাবেন। যার বিবাহ হচ্ছে না, যে নানান রকম অসুস্থতায় ভুগছে, যা চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, আর্থিক উন্নতি হচ্ছে না, তাদেরকে দিয়ে কতগুলি কাজ করাতে বলেছে শাস্ত্র। বেদ বলছে যে এই কাজগুলি যদি তারা করতে পারে, বৈদিক ক্রিয়া, অভ্যর্থ ফল পাওয়া যাবে। এবং বৈদিক ক্রিয়াটি করার পর অবশ্যই বলে দেওয়া যাবে যে এতদিনের মধ্যে ফল পাবেন। আপনারাই বুঝতে পারবেন, কাজটা করে আপনারাই বুঝতে পারবেন যে আমি এতদিনের মধ্যে ফল পাবো। যা চাকরি হচ্ছে না, যার ব্যবসা হচ্ছে না, কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, আপনারা নিজেরা বুঝতে পারবেন এই বৈদিক ক্রিয়াটা করার পর। আমরা প্রতিকার মানে কি জানি, যুগ যুগ ধরে জেনে আসছে কি, একটা কবচ পরবো, একটা রুদ্রাক্ষ পরবো, একটা মাদুলি পরবো,
কতগুলো আংটি পরবো না, আংটি পাথর কবচ ছাড়াও কতগুলো বৈদিক ক্রিয়া আছে, সেই ক্রিয়াগুলি আপনারা করবেন, যার সমস্যা সে করবেন। যদি সে আসতে না পারে তার বাড়ির লোক এসেও তার নামগোত্র ধরে সেই কাজগুলি করতে পারে। হ্যাঁ, এই প্রতিকার করতে গেলে কতগুলি গুপ্ত দ্রব্য লাগে, কতগুলো বৈদিক দ্রব্য লাগে। সেই বৈদিক দ্রব্যগুলি কোনো দোকানে বা হাটে বাজারে পাওয়া যায় না, এগুলো গুপ্ত দ্রব্য, প্রকৃতিতে সৃষ্টি হয়, প্রকৃতিতে নির্মূল হয়ে যায়। এই গুপ্তগুলো একটু দাম আছে, সেই প্রতিকার, সেই দ্রব্যগুলি একটু দাম আছে। সেই প্রতিকার যদি আপনারা করতে পারেন 100 ভাগ নয়, লক্ষ ভাগ নয়, কোটি কোটি ভাগ ফল পাবেন। যার বিবাহ হচ্ছে না, যার কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, আর্থিক উন্নতি হচ্ছে না, অভ্যর্থ ফল পাবেন। এবং যেটা বারবার করে আমি বলি, অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন আপনাদের বাস্তুটা। বাস্তু কিন্তু বিশাল এফেক্ট করে। একটা অফিস বাস্তুটা কেমন, একটা বাড়িতে আপনারা আছেন, ফ্ল্যাট বলুন, নিজস্ব বাড়ি বলুন, ভাড়া বাড়ি বলুন, বাস্তু কিন্তু অবশ্যই দরকার। একটা বাড়িতে 5 জন রয়েছেন, 5 জনের ভাগ্যই ভালো খারাপ থাকতে পারে। যদি সেই বাস্তুটা যদি আপনার ক্ষেত্রে সুইটেবল না হয়, তাহলে কিন্তু মুশকিলের মধ্যে পড়বেন। এর জন্য যে সব সময় দেখবেন কোনো ফ্ল্যাট কেনার আগে, কোনো বাড়ি করার আগে প্রকৃত জ্যোতিষীকে দিয়ে বাস্তু বিচার করিয়ে নেবার। প্রকৃত জ্যোতিষী বুঝবেন কি করে? যে জ্যোতিষীরা আগে থেকে আপনাদের পাস্টগুলি বলে দেবে। কোনো জ্যোতিষীর কাছে গিয়ে কখনো আপনারা বলবেন না কেন গেছেন। প্রকৃত জ্যোতিষী কখনো জিজ্ঞাসা করবে না আপনি কেন এসছেন। প্রকৃত জ্যোতিষী ল্যাপটপ ছাড়া, এই যে এফিমেরিস বইগুলো আছে, এই বইগুলো হচ্ছে এফিমেরিস, পঞ্জিকা। এই পঞ্জিকা দেখে দেখে জ্যোতিষীরা গণনা করবে এবং আপনাদের পাস্টগুলি আগে বলে দেবে। ল্যাপটপ নিয়ে কিন্তু গণনা করলে সে প্রকৃত জ্যোতিষী হলো না। ল্যাপটপের মধ্যে সফটওয়্যার ঢুকিয়ে নিয়ে সবাই জ্যোতিষী হয়ে যেতে পারবে। প্রকৃত জ্যোতিষী এফিমেরিস ইউজ করবে, দশা অন্তর্দশা বার করবে, রাশিচক্র বার করবে, ভাবচক্র বার করবে, আপনাদের পাস্ট অতীতের কথাগুলি আগে বলে দেবে যে এইগুলো আপনাদের জীবনে ঘটেছে বা এই সমস্যা নিয়ে আপনারা আমার কাছে এসেছেন। বলবে দেখুন না মিলছে কিনা। আপনি তো একটা ভিজিট দেবেন, আপনি তো আপনার একটা সময় নষ্ট করে গেছেন, আপনি দেখবেন না জ্যোতিষীকে যাচ্ছি যে সে প্রকৃত জ্যোতিষী কিনা আমি যার কাছে এসেছি। যদি দেখেন যে পাস্টগুলি মিলিয়ে দিচ্ছে, অতীতের কথাগুলি সব ঠিক ঠিক করে বলছে, হ্যাঁ, তখন আপনাদের সমস্যার কথাগুলি বলুন। কিন্তু কোনো প্রকৃত জ্যোতিষী কোনো সমস্যা নিয়ে আপনি গেছেন, সে নিজে বলে দেবে আপনাকে বলতে হবে না। তার তো অস্ত্র হচ্ছে ভাবচক্র, রাশিচক্র, গ্রহ নক্ষত্রের গোচরের অবস্থা, দশা অন্তর্দশা। এগুলো দেখলেই সে বুঝতে পারবে প্রকৃত জ্যোতিষী যে আপনি কি সমস্যায় এসছেন। বা হোরারি অ্যাস্ট্রোলজি আছে, প্রশ্ন জ্যোতিষ, হোরারি করে বলতে পারবে যে আপনারা কেন এসছেন। এবং প্রতিকার তাদেরকে দিয়েই করাবেন। হ্যাঁ, প্রতিকার করাতে হয়, কতগুলো চেষ্টা করে আমরা সাকসেস পাচ্ছি না, আমরা এগোতে পাচ্ছি না, আমরা সমস্যার মধ্যে পড়ছি। প্রতিকারের কথা শাস্ত্রে বলেছে, প্রতিকারে 100 ভাগ না, লক্ষ ভাগ না, কোটি ভাগ ফল হয় যদি সেই প্রতিকারটা আপনারা নিজেরা করতে পারে। এবং সেটা প্রকৃত জ্যোতিষীকে দিয়ে করাবেন। প্রকৃত জ্যোতিষীকে দিয়ে করাবেন। কখনো জ্যোতিষীকে কতগুলো টাকা দেবেন, সেই তার বাড়ি থেকে কোনো মন্ত্র বলে কিছু একটা এনে দিল, তাতে কিন্তু কোনো কাজ হবে না। আপনি বলবেন আমি নিজে কাজ করব, আমি নিজে আমার সমস্যার সমাধান করব, আমি নিজে আমার প্রতিকার করব। হ্যাঁ, আপনি বলে দিন কোন উপায় করব। কতগুলো পুজো অর্চনা, কতগুলো গুপ্ত বৈদিক প্রয়োগ, কতগুলো গুপ্ত বৈদিক পুজো অর্চনার মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। ভাবচক্র তো আপনার, গ্রহ নক্ষত্রের পজিশন তো আপনার, রাশিচক্রটা তো আপনার নিজের গ্রহ নক্ষত্রের অবস্থা, সমস্যাটাও আপনার। যে যোগগুলো তৈরি হচ্ছে সেই যোগগুলো কিন্তু আপনারই। সুতরাং সমস্যাটা কিন্তু আপনি ফেস করছেন, প্রতিকারটা আপনি নিজেই করতে পারবেন। এবং প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন। এবং ভয় পাওয়ার কিছু নেই। গ্রহ নক্ষত্রে যে অশুভ যোগগুলো যে জন্মছকে থাকে, কাল সর্পযোগ, কেমুদ্রম যোগ, গজকেশ্বরী যোগ, গ্রহণ যোগ, এই যোগগুলোই সমস্যার সৃষ্টি করে। তার মানে এই নয় যে আপনাকে পুরো শেষ করে দেবে। কিন্তু কিছু কিছু জ্যোতিষী আছে আপনাদেরকে ভয় দেখাবে। জ্যোতিষশাস্ত্র ভয় দেখানোর শাস্ত্র নয়। জ্যোতিষশাস্ত্র আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার শাস্ত্র। অন্ধকার দূরীভূত করে আলোর দিকে নিয়ে যাওয়ার শাস্ত্র জ্যোতিষশাস্ত্র। যে জ্যোতিষীরা আপনাদেরকে ভয় না দেখিয়ে প্রকৃত গাইডলাইন দিয়ে এবং প্রতিকারের মাধ্যমে আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, ভাববেন যে সেই প্রকৃত জ্যোতিষী। এবং সবসময় আপনাদের বাস্তুটা কিন্তু বিচার করাবেন। বাস্তুর ক্ষেত্রে সবসময় দেখবেন যেন উত্তর পূর্ব ঈশান কোণে টয়লেট না হয়। আপনারা সবাই জানেন ফ্ল্যাটের ক্ষেত্রে উত্তর বা পূর্ব দিক দিয়ে যেন কোনো পাইপলাইন না নামে নোংরার। সবসময় পূর্ব দিকে মাথা দিয়ে শোয়ার চেষ্টা করবেন। এবং
যেটা আমি আজকে আলোচনা বললাম অসুস্থতা নিয়ে, একটা টোটকা বলে দিই, সময় খুবই কম। অসুস্থতা, যারা খুব রোগে ভুগছেন তারা একটা লাল কাপড়ের টুকরো নেবেন, সেখানে একটা হরিতকি রাখবেন, সুপারি রাখবেন, একটু হিং রাখবেন আর কর্পূর রাখবেন। লাল কাপড়ের টুকরো নিয়ে হরিতকি রাখবেন, সুপারি রাখবেন, হিং রাখবেন আর কর্পূর রাখবেন। ওই লাল কাপড়টা ভালো করে মুড়িয়ে সকালে, দুপুরে, রাত্রে 3 বার সারা গায়ে 9 বার করে বোলাবেন। দেখবেন একটু শারীরিক দিকটা আপনাদের ভালো হবে। প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন এবং আপনাদের নিজেদের প্রতিকার নিজেরাই করুন। ভালো থাকবেন সবাই। সবাইকে আমার নমস্কার এবং প্রণাম।